জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলছে জামাত। ভোটের বৈধতার জন্য আগেই গণভোট দাবি ৮ দলের, বিরোধিতাকারীদের পরিণতি ভোগের হুঁশিয়ারি। সনদের বাইরের কিছু চাপানোর চেষ্টা হলে মানবে না বিএনপি। অমীমাংসিত বিষয় অন্তর্ভুক্ত করলে দায় নিতে হবে সরকারকে। অস্তিত্ব থাকবে না বলেই নির্বাচন পেছাতে চায় জামাত। মুন্সিগঞ্জে অভিযানে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বিভিন্ন সরঞ্জাম জব্দ। ১৩ নভেম্বর সামনে রেখে নাশকতার প্রস্তুতি চলছিল, ধারণা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর। এবং মেধা নয়, বিদ্যালয়ে ভর্তিতে শিক্ষার্থীদের ভাগ্যই ভরসা। লটারি পদ্ধতি বহাল থাকায় ব্যাপক সমালোচনা। শিক্ষা ব্যবস্থার গুণগত সংস্কারের সুযোগ কাজে লাগানোর তাগিদ। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া আগামী বছর নির্বাচনের কোনো সুযোগ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাত সহ ৮ দলের শীর্ষ নেতারা। বিকেলে রাজধানীর পল্টন মোড়ে সমাবেশে তারা আরও বলেন, সনদ বাস্তবায়ন এবং নির্বাচনের বৈধতার জন্য নভেম্বরেই হতে হবে গণভোট। এর বিরোধিতাকারীদের পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসছে খণ্ড খণ্ড মিছিল। গন্তব্য রাজধানীর পল্টন মোড়। সমাবেশ স্থল ছাপিয়ে গুলিস্তান থেকে নাইটেঙ্গেল মোড়, বাইতুল মোকাররম উত্তর গেট থেকে মৎস্য ভবন মোড় পর্যন্ত তৈরি হয় জনসমুদ্র। চলতি মাসেই গণভোট সহ ৫ দাবিতে ৮ দলের সমাবেশে মঙ্গলবার বিকেল ৩টা থেকে একে একে বক্তব্য দিতে শুরু করেন শীর্ষ নেতারা। বলেন, আগে গণভোট না হলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া হবে না কোনো ভোট। জুলাই বিপ্লবের, জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা আর কোনো কিছুই হতে দেব না। বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না। যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে, যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমত আপনারা পোষণ করেছেন, সেখানে এত গরিব শিখেন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, জুলাই বিপ্লবকে যারা ধারণ করে না তাদেরকে আগামী নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই। জুলাইয়ে যারা লড়াই করেছে, বুক টাপ করে, যারা পঙ্গু হত এখনো দুঃখে দুঃখে কষ্ট করছে, মেহরবানি করে তাদের মুখের ভাষা বোঝার চেষ্টা করো। জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করো। যদি এই ভাষা বুঝতে ব্যস্ত হন, তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যর্থ হবেন তাকে তৈরি থাকতে হবে। নেতারা জানান, জুলাই সনদে জনগণের দাবির প্রতিফলন ঘটেছে। জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আগামী দিনের রাজনীতির একটি মাইল ফলক হয়ে থাকবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সংস্কার নিয়ে ৯ মাস আলোচনার পরও অমীমাংসিত বিষয় রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দিলে অন্তর্বর্তী সরকারকে দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ভোট হলে অস্তিত্ব থাকবে না বলেই নির্বাচন পেছাতে চায় জামাত। দেশজুড়ে চলছে নির্বাচনী ডামাডোল। দিনরাত এক করে নিজ নিজ নির্বাচনী এলাকায় ছুটছেন বিএনপির প্রার্থীরা। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদরের বড়গাঁও ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতিতে টিকে থাকতে চান শেখ হাসিনা, কিন্তু আওয়ামী লীগকে কখনো ক্ষমা করবে না জনগণ। বিএনপি মহাসচিব বলেন, ভোট হলে নিজেদের অস্তিত্ব থাকবে না বলেই নানা অজুহাতে নির্বাচন পেছাতে চায় জামাত। দেশে পিআর বাস্তবায়ন হবে কিনা তা নির্ধারণ করবে আগামী সংসদ। না করলে নাকি ভোট হবে না। ভাই ভোটকে তো ভয় পাচ্ছ কেন? তাহলে তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। সংস্কার নিয়ে ৯ মাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরও অমীমাংসিত বিষয় চাপিয়ে দিতে চাইলে এর দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। দীর্ঘ ৯ মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত বিষয়ের বাইরে
আপনি কোনো কিছু যদি গায়েব চলে এই দেশের মানুষকে চাপাই দিতে চান, তার সব দায় দায়িত্ব আপনার দেশের মানুষকে গ্রহণ করবে না। বিএনপি ক্ষমতায় গেলে প্রথম 15 মাসের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি সহ নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য ফার্মার্স কার্ড করা হবে বলে জানান বিএনপি মহাসচিব। সময় সংবাদ, ঠাকুরগাঁও। যানবাহনে অগ্নিসংযোগ প্রসঙ্গে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমকে কেন বৈধতা দেয়া সম্ভব নয় তা গত দুদিনে প্রমাণিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সুসংহত না হলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। সকালে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডে সমবায় কমপ্লেক্সে ভবনের 9ম তলায় জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বলেন, সংস্কারের বিপক্ষে অবস্থান নেয়া কোনো দলের সঙ্গে জোট করবেন না তারা। সংস্কার, সর্বস্তরের মানুষের অংশগ্রহণমূলক নির্বাচন ও জনগণের ক্ষমতায়নের জন্য এনসিপি সাংগঠনিকভাবে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংস্কারের পক্ষের শক্তিগুলো যদি আমাদের সাথে আসতে চায়, তাদেরকে সাথে নিয়ে আমরা জোট গঠন করতে পারি। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, 24-এ যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের সাথে এনসিপির কোনো জোট, তাদের সাথে এনসিপির কোনো ধরনের কোনো নির্বাচনী অ্যালায়েন্স, সেটি আসলে সম্ভব নয়। গত 2 দিনের কার্যক্রমে বুঝে যাওয়া উচিত যে আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। এই যে আগুন, সন্ত্রাস, জ্বালা পোড়াও, এগুলো কারা করেছিল অতীতে এবং বর্তমানে কারা করেছে, এটি সুস্পষ্ট হয়ে গিয়েছে গত 2 দিনের কার্যক্রমে। আবারও ফিরে এসেছে বাসে অগ্নিসংযোগ। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা বাসে দেয়া আগুনে প্রাণ গেছে ঘুমিয়ে থাকা চালকের। কোনো রকমে রক্ষা পেয়েছেন 2 যাত্রী, মা ও ছেলে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ভোররাতে বাসটিতে আগুন দিয়ে সটকে পড়ে মুখোশ পরা 3 জন। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। পেট্রোল পাম্পের সামনে সড়কে দাঁড়িয়ে থাকা বাসের দিকে হেঁটে যাচ্ছে মুখোশ পরা 3 জন। 1 মিনিটের মধ্যে বাসটির সামনের অংশে আগুন ধরিয়ে সটকে পড়ে তারা। মুহূর্তেই ভস্মীভূত হয় পুরো গাড়িটি। মঙ্গলবার ভোররাতের এই ঘটনা ধরা পড়ে সিসি ক্যামেরায়। ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভালুকজান এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে প্রাণ গেছে বাস চালক জুলহাসের। পুলিশ জানায়, ঢাকা থেকে ফুলবাড়িয়ায় পৌঁছে যাত্রী নামিয়ে ঘুমিয়ে যান আলম এশিয়া পরিবহনের বাস চালক। রাত বেশি হওয়ায় বাড়িতে না গিয়ে বাসেই থেকে যান 2 যাত্রী শারমিন সুলতানা রুমকি ও তার ছেলে শাহিদ ইসলাম বাদশা। হঠাৎ বাসে আগুন দেখে তড়িঘড়ি করে মা ছেলে নেমে গেলেও দগ্ধ হয়ে মারা যান জুলহাস। সংসারটা চালাই তো এই ছেলেই, এই বাড়িটা করছে এই ছেলে, ঋণ কইরা সমিতনটা তুলিয়া গেরামতনে ওনা কেমনে জলমু গো বাবা গো, আমরা গুলির ফাঁসি দেয়, বিচার দেয়, আমার জামাই নাই কেমনে বাঁচবে গো। আমরা আশা করব অতি দ্রুত ব্যবস্থা নেবে, তা না হলে এই ফুলবাড়িয়ার জনগণ এটা কোনোভাবেই এটা মেনে নেবে না। যে মারা গিয়েছে, আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, সেই সাথে আমরা তাদের আর্থিক সহযোগিতার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বাসে অগ্নিসংযোগ ও চালকের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। পুলিশ বলছে জড়িতদের গ্রেফতারে কাজ করছে একাধিক টিম। অবশ্যই এটা নাশকতা, কারণ আপনারা দেখে থাকবেন যে বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং তার নিষিদ্ধ কিছু সংগঠন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড জন্য তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছিল। এটা তাদেরই হয়তো বা কাজ হয়ে থাকতে পারে। তাদের শনাক্ত করার আমরা চেষ্টা করতেছি এবং মামলা নিয়ে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। নিহত চালক জুলহাসের বাড়ি উপজেলার কৈয়ারচালা এলাকায়। তার সহকর্মীরা জানান, দীর্ঘদিন চালকের সহযোগীর কাজ করলেও 3 মাস ধরে বাসটি চালাচ্ছিলেন তিনি। উবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে সতর্ক অবস্থানে সরকার, তবে কোনো আশঙ্কার কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সন্দেহভাজন কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। আর নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ধ্বংসাত্মক কার্যক্রমের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তবে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সতর্ক আছে সরকার, জোরদার করা হয়েছে নিরাপত্তা। নাশকতা প্রতিরোধে বাহিনীর সাথে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। কয়েকটা জায়গায় ককটেল
বিস্ফোরণ হয়েছে, এগুলি যেন না দেওয়া করতে পারে এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। যারা এই কাজগুলি করতেছে এরা কিন্তু সব দুষ্কৃতিকারী। শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিংয়ের সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে, কেপিআইগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন যে এই যে রাস্তাঘাটে এই যে ধরেন যে বাসে আগুন তেল টেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরও বৃদ্ধি করা হয়েছে। বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি দল। তবে 13 নভেম্বর নিয়ে শঙ্কার কিছু নেই। অপ্রীতিকর কোনো কিছু ঘটাতে চাইলে জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। গত 2 দিনে 9টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 17টি মামলা রুজু করা হয়েছে এবং এসব ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে যারা সুপরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা করছে তা প্রতিরোধের জন্য আমরা জনগণের সহায়তা চাই। এদিকে কুমিল্লার 14 গ্রামে কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের 4তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, দেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে, আর নির্বাচনকে সামনে রেখেই আওয়ামী লীগ ধ্বংসাত্মক সহিংসতার চেষ্টা করছে। 13 তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ তাদের এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে। সব রকমের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন প্রেস সচিব। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জ শহরের পূর্ব শিলমন্দিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। আকস্মিক অভিযানে অস্ত্র তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, আসন্ন নির্বাচন ও 13 নভেম্বর সামনে রেখে নাশকতার প্রস্তুতি হিসেবে অস্ত্র তৈরির কাজ চলছিল। সীসার কার্তুজ, লোহার বাট, ব্যারেল, স্প্রিং, ওয়েল্ডিং মেশিন, ড্রিল মেশিন, লোহার বোল্ট এবং লেদ মেশিন সহ অস্ত্র তৈরির নানা উপকরণ। জীবনঘাতী এসব আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলেছে মুন্সিগঞ্জ শহরের পূর্ব শিলমন্দি এলাকায়। স্থানীয় বাসিন্দা সুমন লালের গুদামে কিছু পরিচিত ব্যক্তির সন্দেহজনক যাতায়াতের সূত্র ধরে সোমবার গভীর রাতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। ওই গুদামে সন্ধান পায় অস্ত্র তৈরির কারখানার। উদ্ধার করা হয় অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম। এতে আতঙ্কিত এলাকাবাসী। যারা অস্ত্র তৈরির সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা উচিত। এই অস্ত্র যদি সরঞ্জাম ভবিষ্যতে হয় আর থাকে, এই উৎপাদন অব্যাহত থাকে, তাহলে দেশ এবং জাতির উভয়েরই ক্ষতি হবে। যারা কারখানার ভিতরে অবৈধ মাল তৈরি করে তাদেরকে ধরা উচিত। পুলিশের ধারণা, আসন্ন নির্বাচন ও 13 নভেম্বরকে সামনে রেখে নাশকতার প্রস্তুতি হিসেবে অস্ত্র তৈরি হচ্ছিল কারখানাটিতে। এছাড়া এক সপ্তাহের ব্যবধানে মোল্লাকান্দিতে 3 জনকে হত্যায় ব্যবহৃত অস্ত্রও এই কারখানার তৈরি বলে ধারণা করা হচ্ছে। সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী খুব তৎপর আছে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ ভিত্তিতে আমরা প্রয়োজনীয় অভিযান পরিচালনা করছি। অভিযানের সময় তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে অস্ত্র তৈরির কারখানাটি, তবে আটক করা যায়নি কাউকে। মেধা নয়, ভাগ্যই নির্ধারণ করছে একজন শিক্ষার্থী কোন বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। আওয়ামী লীগ আমলে ভর্তিতে লটারি পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হলেও এই পদ্ধতি এখনও বহাল রয়েছে। শিক্ষাবিদদের মতে লটারি পদ্ধতি মেধার অবমূল্যায়ন হচ্ছে। একই সঙ্গে অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষা ব্যবস্থার গুণগত সংস্কারের সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2025 শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 1,08,716টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল 6,35,072টি, অর্থাৎ প্রতি আসনের জন্য প্রায় 6 জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। কিন্তু নির্বাচিত হওয়ার একমাত্র উপায় ছিল লটারি নামক ভাগ্য পরীক্ষা। করোনা মহামারীর সময় সংক্রমণ রোধে বিগত সরকারের আপৎকালীন ভর্তি পদ্ধতির সিদ্ধান্ত এখন স্থায়ী রূপ ধারণ করেছে। তবে অভ্যুত্থান পরবর্তী সময়ে অভিভাবকদের প্রত্যাশা ভাগ্য নয়, মূল্যায়ন হোক মেধার। যদি ভর্তির মাধ্যমে মেধা যাচাই করে পরীক্ষার মাধ্যমে নেওয়া হয় তাহলে এটা ভালো হয়। দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে তারা লটারিতে চান্স পেয়েছে কিন্তু বাংলাও পড়তে পারে না।
শিক্ষাবিদরা বলছেন উন্নত বিশ্বের কোথাও এ ধরনের ভর্তি পদ্ধতি অনুসরণ করা হয় না। এর ফলে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব বাধাগ্রস্ত হচ্ছে এবং শিক্ষা ব্যবস্থায় তৈরি হচ্ছে দীর্ঘমেয়াদী ক্ষতির শঙ্কা। 50-এর বাচ্চাটা হয়তো চান্স পেয়ে গেল ভালো জায়গায়, কিন্তু 1 রোলের বাচ্চাটা হয়তো ভালো জায়গায় চান্স পাচ্ছে না। লটারি সিস্টেমের মধ্য দিয়ে আগে ছেলেমেয়েরা যতটুকু পড়াশোনা করতো এখন কি ততটুকু করবে? উন্নত দেশগুলোতে তো কোথাও লটারি সিস্টেমে আসলে হয় না। আর গবেষকরা বলছেন অন্তর্বর্তী সরকার নানা ক্ষেত্রে সংস্কার কমিশন গঠন করলেও শিক্ষা খাতে সংস্কারে কোনো কমিশন গঠন করেনি। ফলে গোড়া থেকে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর যে সুযোগ তা হাতছাড়া হয়েছে। শ্রেণীকক্ষ থেকে শুরু করে আমাদের পরীক্ষা পদ্ধতি পর্যন্ত প্রতিটি জায়গায় নানাবিধ সংকট এবং সনাতন যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে ঘেরা। 29 অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী শিক্ষাবর্ষেও মাধ্যমিকে ভর্তি পদ্ধতি লটারি থাকবে জানিয়ে অভিভাবক, শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। গাইবান্ধায় অটোরিকশা চোর চক্রের 3 সদস্যকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে জেলা ও আশপাশের এলাকায় এই চক্রটি কৌশলে অটো ও প্রাইভেট কার চুরি করে আসছিল। গত আগস্টে একটি অটো ছিনতাই করে চক্রটি। দুপুরে শহরের গোল চত্বর এলাকায় মালিক গাড়িটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে চক্রের 3 সদস্যকে আটক করা হয়। এ সময় একটি প্রাইভেট কার, 4টি মোবাইল ও নগদ 59,000 টাকা উদ্ধার করা হয়। পটুয়াখালীতে নিজ বসতঘর থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতের চিহ্ন থাকায় রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। স্থানীয়রা জানান, সিরাজউদ্দিনের স্থায়ী বাড়ি মোয়াজ্জেমপুর গ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে মহিপুরের পেয়ারপুর এলাকায় আন্ধার মানিক নদীতে খেয়া চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নদীর তীরে ছোট একটি ঝুপড়ি ঘরে স্ত্রী আকলিমাকে নিয়ে বসবাস করতেন তিনি। আজ ফজরের নামাজে না আসায় ভোরে কয়েকজন লোক তার খোঁজ নিতে যান। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া পাননি তারা। পরে স্থানীয় লোকজন ঘরের ভেতরে ঢুকে চৌকির ওপর আকলিমা বেগম ও মেঝেতে সিরাজউদ্দিন খানের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। দুজনের শরীরেই আঘাতের চিহ্ন থাকায় মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাজ করছে সিআইডি টিম। মুন্সিগঞ্জে আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন যুবকের মৃত্যু হয়েছে। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রায়হান খান। এর আগে সোমবার ভোরে স্থানীয় আধিপত্যের জেরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লার অনুসারীরা শাহ কামাল গ্রুপের সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন ও আব্দুর রহিম মোল্লার অনুসারীদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে আরিফ মীর নিহত হন। এ সময় ইমরান ও রায়হান সহ গুলিবিদ্ধ হন আরও কয়েকজন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন রায়হান। এ ঘটনায় 6 জনকে আটক করেছে পুলিশ। ধান কাটার আগ মুহূর্তে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে গাইবান্ধায়। কৃষক বলছেন, বিভিন্ন কীটনাশক দিয়ে কোনো কাজ না হয় দিশেহারা তারা। তবে কৃষি বিভাগ বলছে, পোকার আক্রমণ ঠেকাতে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। বিপ্লব ইসলামের রিপোর্টে বিস্তারিত। গাইবান্ধায় ফসলের মাঠে এখন আমন ধান আধা পাকা হওয়ায় আর কিছুদিন পর কৃষকের ঘরে উঠবে সোনালী ফসল। তবে ধান কাটার আগ মুহূর্তে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে বিভিন্ন এলাকার মাঠে। এতে গাছের কাণ্ড নষ্ট হওয়ার পাশাপাশি শীষ চিটা হয়ে যাচ্ছে, অনেক গাছ বিবন্ন হয়ে মরে যাচ্ছে। কৃষক বলছেন, বিভিন্ন কীটনাশক দিয়ে কোনো কাজ না হয় দিশেহারা তারা। পোকাটা যেটা ধানের গাছে লাগে ওটা লাগা আর কারেন্টের মতন একবারে শুকিয়ে যায়। ওষুধ দিয়েছি, ওষুধ দেওয়ার পরও কাজ হচ্ছে না। আমরা তো হইলে দেনা দফা করে করছি, কিছু পাইলাম না। কৃষি বিভাগ বলছে, চলতি আমন মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে এসব পোকার আক্রমণ দেখা দিয়েছে। ক্ষতি কমাতে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। কিছুদিন মেঘলা আবহাওয়া গেল, মেঘাচ্ছন্ন আকাশ, এই জন্য রোগ এবং পোকার একটা প্রাদুর্ভাবের একটা সমূহ সম্ভাবনা থাকে। এরকম আবহাওয়ায় পাইরাজিন, নিট অ্যান্ড পাইরাম গ্রুপের যে ওষুধগুলি আছে সেগুলি আমরা স্প্রে করলেই এটা দমন করা সম্ভব। মাঠ পর্যায়ে কর্মকর্তা সহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ আমরা তৎপর হয়েছি। চলতি মৌসুমে গাইবান্ধায় 1,33,125 হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। ব্রাহ্মণবাড়িয়ার প্রাথমিক শিক্ষা, সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য। সকালে সদরের প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, উদার ও সহিষ্ণু সমাজ গড়ার জন্য সঙ্গীত শিক্ষা ও শরীর চর্চার বিকল্প নেই। তাই এই সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। অন্যথায় সংস্কৃতি কর্মীরা মাঠে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলছে জামাত। ভোটের বৈধতার জন্য আগেই গণভোট দাবি ৮ দলের, বিরোধিতাকারীদের পরিণতি ভোগের হুঁশিয়ারি। সনদের বাইরের কিছু চাপানোর চেষ্টা হলে মানবে না বিএনপি। অমীমাংসিত বিষয় অন্তর্ভুক্ত করলে দায় নিতে হবে সরকারকে। অস্তিত্ব থাকবে না বলেই নির্বাচন পেছাতে চায় জামাত। এই ছিল বাংলার সময়ে। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইমদাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।